গুড আফটারনুন চিলড্রেন। আজকে আমরা এখন আমাদের ফার্স্ট ডিউটির একটা ওভারঅল রিভিশন করব। এই ফার্স্ট ডিউটির যে আমরা ওভারঅল রিভিশন আজকে করব, এতে করে আমরা দেখব যে আমাদের ফার্স্ট ডিউটিতে কিভাবে আমরা প্রিপারেশন নেব। মোটামুটিভাবে তোমরা জানো যে এবছর আমাদের যে পড়ার সিস্টেমটা একটু অন্যরকম। যেহেতু অন্যরকম সিস্টেম, সুতরাং সকল যে আমরা যেরকম লিটারেচার পরীক্ষা বা পড়াশোনা করি তখন যেরকম আমরা প্রশ্নের উত্তর লিখি বা যেভাবে পড়ি, এবার কিন্তু সেরকম নয়। তোমরা অলরেডি প্র্যাকটিস টেস্ট অলরেডি দুটো দিয়েছো, তাতে করে তোমরা বুঝতে পারছো যে পরীক্ষায় সাধারণত এবার যেটা আসছে সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ, মানে চারটে অপশান থাকছে, চারটে অপশানের মধ্যে হুইচ অপশান ইজ কারেক্ট সেটাকে তোমরা টিক দিচ্ছ। এই এমসিকিউ আসার জন্য তোমাদের যেটা এবার পড়তে হবে যে একদিক থেকে যেরকম কোনো রকম ব্রড কোয়েশ্চেন ভালোভাবে পড়ার দরকার হচ্ছে না বা মুখস্থ করার দরকার নেই, আবার পাশাপাশি যে তোমরা লাইন বাই লাইন যে প্রশ্নের উত্তর পড়ছো বা পড়বে সেটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে প্রত্যেকটা একটা গল্পই তোমাদের আছে, গল্পের প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, এবং সেই না পড়লে কিন্তু তোমরা গল্পের ভেতর থেকে প্রশ্নের উত্তর করতে পারবে না। তাহলে চলো আমরা একটু দেখে নিই আমাদের ফার্স্ট ইউনিট সিলেবাসে ঠিক কী কী আছে। ফার্স্ট ইউনিট সিলেবাসে প্রথমত একটা গল্প আছে, সভ্য ও অসভ্য। ফার্স্ট ইউনিট সিলেবাসে আমাদের একটা গল্প আছে, সভ্য ও অসভ্য। এছাড়াও চারটে গ্রামার, মানে বাংলা ব্যাকরণ থেকে চারটে গ্রামারের চ্যাপ্টার বা বাংলা ব্যাকরণের চ্যাপ্টার আছে। কি কি আছে? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে সাধু ও চলিত, আরেকটা হচ্ছে পদান্তর। চারটে না, তিনটে আছে। তাহলে মোট চারটে চ্যাপ্টার আছে তো আমাদের ফার্স্ট ইউনিটে। কি কি? সন্ধি মানে স্বরসন্ধি, পদান্তর, সাধুচলিত, এই তিনটে গ্রামার, আর তার সঙ্গে একটা হচ্ছে সভ্য অসভ্য নামে একটি গল্প। এবার আমরা চলো শুরু করি আমাদের মোটামুটিভাবে ফার্স্ট ইউনিট রিভিশন। সেক্ষেত্রে এই যে ধরো সভ্য অসভ্য গল্পটা, এই গল্পটা আমরা কিভাবে পড়ব? প্রথম কথা, যেহেতু আগেও বলছি এখনও বলছি, যেহেতু এবারকার প্রশ্নটা শুধুই শর্ট কোয়েশ্চেন, সুতরাং গল্পটা কিন্তু একদম ভালোভাবে পড়ে ফেলতে হবে। গল্পের প্রতিটা লাইন থেকে প্রশ্ন হতে পারে এবং প্রতিটা লাইনই কিন্তু সমান ইম্পর্টেন্ট। একবার না, দুবার না, বারবার করে গল্পটা রিডিং পড়বে। গল্পটা সঠিকভাবে রিডিং না পড়লে কিন্তু গল্পের ভেতর থেকে শর্ট কোয়েশ্চেন ঠিকঠাক মতো তোমরা পড়তে পারবে না। আচ্ছা, তাহলে সভ্য অসভ্য থেকে প্রথমে কি আসতে পারে? ধরো সভ্য ও অসভ্য গল্পটির লেখক, চারটে অপশান দিলাম: মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা জানো সভ্য অসভ্য গল্পের লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুতরাং তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে টিক দেবে। আবার এর ভেতর থেকে আমি দু চারটে প্রশ্ন একটু আলোচনা করে দিই। তোমরা প্রত্যেকেই জানো, আমি যখন তোমাদের সভ্য অসভ্য গল্প পড়িয়েছি তখন এই সভ্য অসভ্য গল্পের যে ভেতরে অর্থাৎ পাঠ্যাংশে যে অনুশীলনী ছিল, সেই অনুশীলনীতে কিন্তু এরকম অপশান দেওয়া বেশ কিছু প্রশ্ন ছিল। আমি কিন্তু তখন অনুশীলনীটা মোটামুটিভাবে পুরোটাই তোমাদের করিয়ে দিয়েছিলাম। আজকে শুধুমাত্র আমরা পরীক্ষার জন্য জাস্ট একটু রিভিশন করব। সুতরাং তোমরা এই যে পুরনো যে অনুশীলনীটা থেকে সব কিছু করিয়ে দিয়েছি সেটাই তোমরা জানো, সুতরাং দরকার হলে সেই ভিডিওটা আরেকবার দেখে নেবে। আজকে তাহলে আমরা এই সভ্য অসভ্য গল্পের মোটামুটি প্রশ্ন, কীরকম প্রশ্ন আমরা পড়ব সেটার থেকে আমরা একটু আলোচনা করে নিই। আরেকটা কথা, গল্পের ভেতরে যেরকম তোমরা পুরো গল্পটা ভালোভাবে পড়বে,
ঠিক তার সঙ্গে আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গল্পের ভেতরে আমি কিছু দেখবে তোমাদের ক্লাসেও পড়িয়েছি, ভিডিওতে রয়েছে শব্দার্থ এবং টিকা, অর্থাৎ পাঠ্যাংশের পেছনে কিছু শব্দার্থ এবং টিকা আছে। এই শব্দার্থ এবং টিকাগুলি কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং এখান থেকে কিন্তু আমি প্রশ্ন দেব। তাহলে চলো শুরু করি, আমি দু একটা আলোচনা করি। যেমন ধরো, ইউরোপীয় ব্যক্তি অধিবাসীর কাতর প্রার্থনা শুনে, ইউরোপীয় ব্যক্তি আদিম অধিবাসীর কাতর প্রার্থনা শুনে, চারটে অপশান আছে। খুশি হলেন, রেগে গেলেন, হাসতে লাগলেন, বিরক্ত হলেন। কি হবে? খুশি হলেন, রেগে গেলেন, হাসতে লাগলেন, বিরক্ত হলেন। আমরা জানি তিনি খুব রেগে গিয়েছিলেন। আচ্ছা, পশু শিকারের জন্য বনে গিয়েছিলেন কে? এশিয়ার এক সভ্য অধিবাসী, ইউরোপের এক আদিম অধিবাসী, বিদ্যাসাগর মহাশয়, আমেরিকার এক আদিম অধিবাসী। তাহলে পশু শিকারের জন্য বনে গিয়েছিলেন আমেরিকার এক আদিম অধিবাসী। তারপর ধরো কোনো একটা শব্দার্থ থেকে এরকম প্রশ্ন দিতে পারি যে সভানিবেশ কথাটির অর্থ হলো 1 মনোযোগী, 2 অমনোযোগী, 3 বিহ্বল, 4 মনোযোগ সহকারে। তাহলে সভানিবেশ কথাটির অর্থ হলো মনোযোগ সহকারে। ধরো পর্ণশালা, পর্ণশালা কথাটার অর্থ আমরা কি জানি? পর্ণশালা মানে পাতা দিয়ে তৈরি যে ঘর বা পাতার ঘর, কিন্তু এখানে মানে আমাদের গল্পে কিন্তু পর্ণশালা কথাটির অর্থ হচ্ছে কুঁড়ে ঘর বা কুটির। সুতরাং যদি এরকম প্রশ্ন আসে যে পর্ণশালা কথাটির অর্থ 1 পর্ণের শালা, 2 পর্ণ ও শালা, 3 কুঁড়ে ঘর, 4 পাতার ঘর, তাহলে সঠিক উত্তর হবে যে পর্ণশালা কথাটির অর্থ কুঁড়ে ঘর। আবার যেমন ধরো, মহাশয় আমরা অনেক কালের দিয়ে 4টে অপশান আছে। কি কি? সভ্য জাতি, অসভ্য জাতি, আদিম জাতি, উৎকৃষ্ট জাতি। তাহলে কি হবে? মহাশয় আমরা অনেক কালের আদিম জাতি। তিনি বয়স্যগণের সঙ্গভ্রষ্ট হইলেন। তিনি বলতে লেখক কাকে বুঝিয়েছেন? 1 সভ্য মানুষকে, 2 অসভ্য মানুষকে, 3 আমেরিকার আদিম অধিবাসীকে, 4 ইউরোপের এক সভ্য অধিবাসীকে। উত্তর হবে ইউরোপের এক সভ্য অধিবাসীকে। এবার দেখো, বিদ্যাসাগর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল প্রথমত সঞ্চয়িতা, দ্বিতীয়ত বর্ণমালা, তৃতীয়ত বর্ণ পরিচয়, চতুর্থত শিক্ষা ও বর্ণ পরিচয়। তাহলে এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে বিদ্যাসাগর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল বর্ণ পরিচয়। বিদ্যাসাগর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো কি নাম? যে বর্ণ পরিচয়। তাহলে আরেকবার বলে দিই, তোমরা এই যে সভ্য অসভ্য গল্পটা কার লেখা সেটা প্রথমত পড়বে, গোটা গল্পটা খুব ভালোভাবে রিডিং পড়বে 2বার 3বার করে। এরপর কি করবে? গল্পের পেছনে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীটা একবার পড়ে নেবে এবং গল্পটা শেষ হবার পর যে শব্দার্থ ও টিকা যেটা আছে সেটা কিন্তু আরেকবার বা খুব ভালোভাবে 2-3বার করে পড়ে নেবে। তাহলে সভ্য অসভ্য থেকে তোমরা এটাই কিন্তু পড়বে। এরপর আমরা চলো দেখি আমাদের নেক্সট হচ্ছে, এরপর ধরো আছে হচ্ছে সন্ধি। সন্ধি সাধুচলিত ও পদান্তর। সন্ধি সাধুচলিত ও পদান্তর। আচ্ছা, এবার সাধুচলিত দেখব। সাধুচলিত মানে আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় কিন্তু সাধু ভাষা এবং চলিত ভাষা বলে 2টো ভাষা আমরা দেখি। তাহলে সাধু ভাষায় মানে যে ভাষায় আগেকার দিনের
সংস্কৃত ভাষা থেকে সাধু চলিত দুটো ভাষাই এসছে। তাহলে বাংলার লেখ্য ভাষা দুটো রূপ আছে। যে ভাষায় আমরা কথা বলি তাকে আমরা বলছি কথ্য ভাষা, আর যে ভাষায় লেখা হয় সেই যে লেখ্য ভাষা তারও কিন্তু দুটো রূপ আছে। কি কি রূপ আছে? সাধু অসাধু, না কথ্য সাধু, সাধু চলিত, না লেখ্য ও চলিত। আমরা জানি যে বাংলা লেখ্য ভাষার দুটি রূপ আছে, তাকে আমরা বলছি সাধু ভাষা এবং চলিত ভাষা। আচ্ছা, সাধু ভাষায় এটি একটি সংস্কৃত বহুল ভাষা। ধরো এরকম প্রশ্ন আসলো, সাধু ভাষা একটি সংস্কৃত পদবহুল, বিদেশি পদবহুল, দেশি শব্দবহুল, একটি আঞ্চলিক ভাষা। কি লিখবে? কোথায় টিক দেবে? যে সাধু ভাষা একটি সংস্কৃত শব্দবহুল ভাষা। উহা শব্দটির চলিত রূপ হবে উহা। উহা একটি সাধু ভাষার রূপ। চলিত রূপ হবে কি? উহা শব্দটির চলিত রূপ হবে ইহা, উহা, ওহো আর ও। তাহলে উহা শব্দটির চলিত রূপ হবে ও। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্যটা কিসে? সর্বনাম ও ক্রিয়ায়, বিশেষ্য ও সর্বনামে, বিশেষণ রূপে, ক্রিয়ার রূপে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে সর্বনাম ও ক্রিয়াতে। সর্বনাম ও ক্রিয়াতে কিন্তু সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের এই সাধু ও চলিত ভাষায় থেকে সাধু ভাষায় রূপান্তর করো বা চলিত ভাষায় রূপান্তর করো, এইরকমই কিন্তু প্রশ্ন আসাটা উচিত। কিন্তু কি হয়েছে, যেহেতু তোমরা পেন পেপার টেস্ট দিচ্ছ না, সুতরাং তোমাদের তো লেখার কোনো স্কোপ নেই। লেখার যেহেতু স্কোপ নেই, সুতরাং এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের আসবে। এরপর ধরো তোমরা সন্ধি পড়েছ। সন্ধি, স্বরসন্ধি কাকে বলে বা সন্ধি, ধরো আমি এরকম প্রশ্ন দিলাম, সন্ধি কথাটির অর্থ হলো 1 সংখ্যা, 2 চিহ্ন, 3 লক্ষণ, 4 মিলন। তাহলে সন্ধি শব্দের কথাটির অর্থ হচ্ছে মিলন, তোমরা সেটা জানো। আচ্ছা, তারপর ধরো এই সন্ধি থেকে বিভিন্ন আসতে পারে, যেমন ধরো রবীন্দ্র বা হিমালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে হিমযুক্ত আলয়, হিমের আলয়, হিম ও আলয়, হিম হি যুক্ত মলয়। তাহলে এরকমভাবে 4টে অপশান দেওয়া থাকবে, যেই অপশানটা সঠিক সেই অপশানটাই তোমরা ঠিক দেবে। সন্ধির ক্ষেত্রে তোমাদের যেহেতু পরীক্ষায় শুধু স্বরসন্ধি কথাটাই আছে, সুতরাং সন্ধির ক্ষেত্রে কিন্তু স্বরসন্ধি, এবং আমি যেই পোস্টটা দিয়েছি সেখানে কিছু ইম্পর্টেন্ট সন্ধি আছে, খুব ভালোভাবে একটু পোস্টটা পড়ে নেবে, মোটামুটি ওইটুকু পড়লেই আপাতত হয়ে যাবে। যেমন ধরো নয়ন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে 1 ন যুক্ত অন, 2 না যুক্ত অন, 3 নে যুক্ত অন, 4 নয় যুক্ত অন। তাহলে আমরা জানি যে নে যুক্ত অন নয়ন, সুতরাং কোথায় টিক দেবে? নে যুক্ত অন যেখানে রয়েছে সেখানে তোমরা টিক চিহ্ন দেবে। তারপর ধরো কথা চোখ অমৃত, এই শব্দটি সন্ধি বিচ্ছেদ, সন্ধি যুক্ত করলে হবে 1 কথামৃত, কথমৃত, কথা অমৃত, কথমৃত। এগুলো অ্যাকচুয়ালি স্ক্রিনে না দেখলে বোঝা যায় না। যাই হোক, তাহলে কি হচ্ছে, এই যে 4টে অপশান আমরা দিচ্ছি, অপশানগুলোর মধ্যে যেই অপশানটা সঠিক সেই অপশানটায় তোমাদের টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ কথা যোগ অমৃত, এই যে পদটি সন্ধি যুক্ত করলে হবে কথামৃত। কথা যোগ অমৃত, এই পদটি সন্ধি যুক্ত করলে হবে কথামৃত। কো যুক্ত এসো না, এই কথাটি সন্ধি যুক্ত করলে কি হবে? গবেষণা, না গোষণা, না গবেষণা, বা এই যে স্পেলিংগুলো, যে গবেষণা দন্তেন্য হবে না মূর্ধান্য হবে, এই সবটাই কিন্তু তোমাদের যদি ঠিকভাবে সঠিকভাবে না পড়ো, তোমরা কিন্তু এই উত্তরগুলো করতে পারবে না, যে গবেষণা বানান মূর্ধান্য হবে না দন্তেন্য হবে। এটার উপর ভিত্তি করে কিন্তু দুটো বানান আলাদা আলাদা করে দেওয়া। তাহলে আরেকবার বলে দিই, এই যে ধরো স্বল্প, স্বল্প এই কথাটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সযুক্ত লয়পয়, সযুক্ত লপ, সযুক্ত অল্প আর সুযুক্ত অল্প। তাহলে এটার উত্তর হবে সুযুক্ত অল্প স্বল্প।
সন্ধিটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। দিদির এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে দিদিযুক্ত র, দিদিযুক্ত এর, দিদিযুক্ত দিযুক্ত দীর আর দিযুক্ত দিদির। তাহলে সঠিক উত্তর হবে দিদিযুক্ত এর, দিদি। আচ্ছা, এবার আমরা একটু পদান্তর করব। পদান্তরে তোমরা কি জানো যে এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করা, মূলত বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিবর্তন করাকেই আমরা বলি পদান্তর। এই পদান্তর আমরা কেন শিখব না, পদান্তরের মাধ্যমে লেখার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ভাষার উপর দখল আসে। এইখানে আমরা কি দেখব, যেমন ধরো সে আমার উপকার করেছে। বাক্যটিকে উপকার পদটিতে বিশেষণ কি হবে? উপকারী, উপকৃত, উপায়, উৎসর্গ। আরেকবার বলছি, সে আমার উপকার করেছে। বাক্যটিকে উপকার পদটির বিশেষণ হবে উপকারী, উপকৃত, উপায়, উৎসর্গ। তাহলে উপকার কথাটার বিশেষণ কি হবে? উপকৃত। উপকার থেকে হবে উপকৃত। পরের প্রশ্ন, ধরো চন্দ্র শব্দটির বিশেষণ হবে, চন্দ্র শব্দটির বিশেষণ হবে চন্দ্রা, চন্দ্রাবতী, চান্দ্র, চাঁদ। চন্দ্রা, চন্দ্রাবতী, চান্দ্র, চাঁদ, এই চারটে। তাহলে চন্দ্র শব্দটির বিশেষণ কি হবে? চান্দ্র। চন্দ্র শব্দটির বিশেষণ হবে চান্দ্র। আবার ধরো ফুল, ফুল শব্দটির বিশেষণ কি হবে? ফুলেল। আবার যেমন ধরো এরকম প্রত্যেকটা শব্দটি, ধরো সূর্য থেকে সৌর, তারপর এরকম বিশেষ্য বিশেষণ তোমাদের দেখবে আমি একটা পোস্টও পাঠিয়েছি বিশেষ্য বিশেষণ। সুতরাং বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষ্য থেকে বিশেষণ তোমাদের যদি পেন পেপার টেস্ট হতো তাহলে সেক্ষেত্রে ওই বাক্যে প্রয়োগ করে লেখার একটা ব্যাপার থাকতো। যেহেতু পেন পেপার টেস্ট নয় আর তোমাদের লেখার কোনো প্রশ্নই ওঠে না, সুতরাং তোমরা মোটামুটিভাবে বিশেষ্য উপকার থেকে উপকৃত, হ্যাঁ, তারপরে ধরো মাটি থেকে মেটে বা ফুল থেকে ফুলেল, এই ধরনের কিছু বিশেষ্য থেকে বিশেষণ তোমাদের কিন্তু পড়লেই হয়ে যাবে। সেই অর্থে বিশেষ্য থেকে বিশেষণ আমরা যেভাবে পড়বো আর কি, সেক্ষেত্রে কিন্তু বিশেষ্য থেকে বিশেষণে সেই অর্থে পড়ার কোনো মানে অত ইলাবোরেটলি পড়া, সেই অর্থে অর্থাৎ বাক্যে প্রয়োগ করে পড়ার কিন্তু কিছু নেই। হ্যাঁ, তাও মোটামুটিভাবে ধরো বেশ কিছু বিশেষ্য, যেমন ধরো অরণ্য থেকে আরণ্যক, অন্তর থেকে আন্তরিক, অনু থেকে আণবিক, ইচ্ছা থেকে ঐচ্ছিক, উপায় থেকে উপমা থেকে উপমিত, কল্পনা থেকে কল্পিত, কুল থেকে কুলীন, আচ্ছা, গৃহ থেকে গার্হস্থ, দাঁত দেঁতো, তামা তামাটে, জল জলীয়, জগৎ জাগতিক, জ্ঞান জ্ঞানী, পুরস্কার পুরস্কৃত, পৃথিবী পার্থিব, প্রণাম প্রণম্য, বিদ্যা বিদ্বান, ইচ্ছা ঐচ্ছিক, ঈশ্বর ঐশ্বরিক, কৌতূহল কৌতূহলী, কম্পন কম্পিত। তারপর ধরো কখনো কখনো আমরা বিশেষণ থেকেও বিশেষ্য পাই, যেমন আভিজাত্য থেকে অভিজাত, অধৈর্য থেকে অধীর, ক্লেশ থেকে ক্লিষ্ট, জীবন থেকে জীবন্ত, তারুণ্য থেকে তরুণ। তারপর ধরো শয়তানি থেকে শয়তান, কাঠিন্য থেকে কঠিন, আবার শাস্ত্র থেকে শাস্ত্রীয়। অর্থাৎ আমরা কি দেখি, অনেক সময় বাক্যে প্রয়োগ করে দেখলে পরে সেক্ষেত্রে আমাদের বোঝার অসুবিধা হয়। আমাদের তো বাক্যে প্রয়োগ করার কোনো সম্ভাবনা নেই এখন। যাই হোক, তাহলে এক পদ থেকে অন্য পদে পদ পরিবর্তন করাকে বলা হয়, এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করার নিয়মকে আমরা বলছি পদ পরিবর্তন। সাধারণত বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য পদেই পদ পরিবর্তন হয়। পদ পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বাক্যের অন্বয় ঠিক করা এবং বাক্যের সৌন্দর্য বৃদ্ধি এবং বৈচিত্র্য আনা। এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করার সময় দেখতে হবে শব্দের মূল অর্থটির যেন পরিবর্তন না হয়। তাহলে এইভাবেই কিন্তু আমরা পড়ব। সেই হিসেবে আরেকবার বলে দিই, আমাদের যে সিলেবাসে 4টে চ্যাপ্টার আছে, প্রথম হচ্ছে
একটা লিটারেচার, সভ্য অসভ্য, এছাড়া 3টে গ্রামার, সন্ধি, সাধু, চলিত এবং পদান্তর। এই 3টে গ্রামার ভালোভাবে তোমরা পড়বে। আর লিটারেচারটা কিন্তু একদম লাইন বাই লাইন পড়বে। লিটারেচারের শেষে যে শব্দার্থ টিকা আছে সেটাও অতি অবশ্যই পড়বে।